অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, আমি এই শুরুতেই যে আলোচনাটা করতে চাই, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হলো এই যে তারেক রহমান এসেছেন আজকে দুদিন হলো। উনি দুদিনে বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং ওনার কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি। কিছু কর্মকাণ্ড নিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি একটা যেন বাংলাদেশের যে ট্র্যাডিশনাল পলিটিশিয়ান সেরকম আচরণ যেন দেখছি না, এবং এটা আমাকে ব্যক্তিগতভাবে আহ আমি বলবো মুগ্ধই করেছে। যেমন উনি আসলেন এবং সেখানে মানে কথা বললেন, মঞ্চে গেলেন, মঞ্চে যে অল্প সময় কথা বললেন এবং পুরো বক্তৃতায় কারো ব্যাপারে কোনো গালমন্দ করলেন না, কারো ব্যাপারে কোনো প্রতিহিংসা ছড়ালেন না। উনি ওনার স্বপ্নের কথা বললেন, লক্ষ্যের কথা বললেন। পরদিন দেখলাম যে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো যে ওনার কারণে যে ঢাকা শহরে মানুষের কষ্ট হয়েছে সেই জন্য। এবং তারপর দেখলাম যে ময়লাগুলি, বর্জ্যগুলি অপসারণের জন্য তারা একটা উদ্যোগ নিলেন। তো এইগুলি নিয়ে আমি মানে একভাবে বলার চেষ্টা করতে উনি তো কিছুটা করেছে, কিন্তু আমি দেখলাম যে এগুলোর ব্যাপারেও কেউ কেউ সমালোচনা করতে চাচ্ছে। মানে এটা তেল মারা হচ্ছে কিনা এটা বলা হচ্ছে, যে আমিও তেল মারছি কিনা এটা বলা হচ্ছে, আগে উনি কি করেছেন সেটাও বলা হচ্ছে। তো আমার কথা হলো কি, যে মাঝখানে 17-18 বছর পার হয়ে গেছে। 17-18 বছর আগে উনি কি করতেন সেটা ওনার বর্তমান কর্মকাণ্ড না দেখেই সমালোচনা করাটা, আমরা অন্তত 17-18 দিন দেখি, 17-18 মাস দেখি, তাই না? না দেখে যে সমালোচনাই করতে হবে তাকে, এই যে একটা মানসিকতা, এটা একটা বিষয়। আবার বিপরীত দিকে আরেকটা মানসিকতা দেখলাম, যে বিভিন্ন মিডিয়াগুলোতে আগে যেরকম দেখতাম যে মানে প্রধানমন্ত্রীর মানে অনুষ্ঠান হলে পরে সেটা নিয়েই হয়তো একটা টেলিভিশনে, আপনি তো টেলিভিশনে ছিলেন দীর্ঘদিন, আপনি জানেন, খবরের হয়তো প্রথম অর্ধ ওইটা নিয়েই চলে গেল। এটাও কিন্তু দেখা গেছে কালকে বিভিন্ন টেলিভিশন, আমি নিজেও দেখেছি, ফার্স্ট হাফ পুরাটাই তারেক রহমানের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন পত্রিকা দেখেছি প্রথম পাতা তারেক রহমান ছাড়া কোনো নিউজই নাই। কোনো কোনো পত্রিকায় 3 পেজ পর্যন্ত তারেক রহমানকে দিয়ে দেওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে। এই যে দুটো ধারা, যে একটা হলো না দেখে সমালোচনা করা, আর একটা হলো প্রশংসা করতেই থাকা করতেই থাকা। তো এই বিষয়গুলিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? একটু বড় হয়ে গেল আমার প্রশ্নটা, তো অমন হয়। দ্বিতীয় অংশের উত্তরটা আগে দেই, সেটা হচ্ছে গণমাধ্যম তার পুরনো সংস্কৃতি এবং পুরনো আচরণ থেকে বের হতে পারে নাই। একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যেহেতু পাঠকের মধ্যে অনেক ঔৎসুক্য থাকবে কিংবা দর্শকদের মধ্যে অনেক ঔৎসুক্য থাকবে, তাই সেই কৌতূহল বিবেচনা করে অনেকেই তাকে নিয়ে প্রচুর সংবাদ ছেপেছেন। তিনি কিভাবে নামলেন, সুটকেস হাতে নিলেন, কার সাথে কথা বললেন, কাকে জড়িয়ে ধরলেন, এরকম খুঁটিনাটি বিষয় তারা কাভার করেছে। আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলির ক্ষেত্রে এটা একটা আধিক্যতা হয়ে গিয়েছে, যেটাকে বাংলা ভাষায় বলে আদেখলামো। কারণ টেলিভিশনে সবাই তাকে দেখতে পাচ্ছে। এই পুরো যাত্রাটা লাইভে কাভার করা হয়েছে এবং বিএনপির যে প্রচার সেল তারাও লাইভ দিয়েছে। তাহলে আবার উনি কোথায় থামলেন, কোথায় কি করলেন, এইটা যে এইভাবে বলতে হবে আজকের এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে, এটার দরকার ছিল না। পত্রিকাগুলি একটু সংযত আচরণ করতে পারতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলি তাদের যে 17 বছরের নানান ধরনের তেল দেওয়া কিংবা নানান ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো মোচন করার জন্য ওই দিনই তারা সকলে ঝাঁপ দিয়ে নেমে পড়েছিল। এটার দরকার ছিল না, কারণ তারেক রহমান এই জিনিসটা যে পছন্দ করবেন না এটা তিনি বহু আগে থেকে বলেছেন। এবং ওই দিনও তার সব কাজের মধ্যে এটা দেখা যাচ্ছিল যে তিনি আবেগ পছন্দ করছেন না, অতিরিক্ত স্লোগান দেওয়া পছন্দ করছেন না, বড় চেয়ারে বসা পছন্দ করছেন না। সম্বোধনের মধ্যে তিনি মুরব্বীদেরকে, ভাই বোনদেরকে সম্বোধন করেছেন, আলাদা করে দলের লোকজন কিংবা কোনো স্পেসিফিক জনতাকে তিনি সম্বোধন করেন নাই। এই সব কিছু দেখেও আমার মনে হয় যে পত্রিকাগুলি এটা থেকে বের হতে পারে নাই। আর টেলিভিশনের কথা যদি বলেন, টেলিভিশনগুলি সারাক্ষণ ভয়ে কাতর, কে কখন ঢুকে পড়বে, কার চাকরি বন্ধ করতে বলবে। আপনি জানেন যে এরই মধ্যে নাজনীন মুন্নির চাকরি খাওয়ার জন্য কিছু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে। এরকম যে চাপ টিভিগুলির উপরে এবং বিশেষ করে টেলিভিশনের যন্ত্রপাতির যে উচ্চ মূল্য, এইসব কারণে জি। অনেক ক্ষেত্রেই টিভির মালিকেরা শঙ্কিত এবং তারা এক ধরনের প্রতিরক্ষা আশা করেন। ফলে তারা দেখাতে চেয়েছেন যে তারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন বা
তাদের সঙ্গে তারা আছেন, কারণ এই রাজনৈতিক দলটি মধ্যপন্থা অবলম্বন করছে। আরো একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রথম আলম ডেইলি স্টারে যে আগুন দেওয়া হয়েছে, সেখানে প্রথম আলম ডেইলি স্টারে কিন্তু মিডিয়ার যন্ত্রপাতিও ছিল, কারণ তারা এখন আহ, এক ধরনের তথ্য প্রচার করে থাকে যেটা ভিডিও চিত্রের মাধ্যমে। তারা সাক্ষাৎকার প্রচার করে ভিডিওতে, এবং চোরকির অফিস ছিল, এই সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এইসব থেকে অনেকটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি হয়েছে অনেকের মধ্যে। একজন আমাকে বলেছেন, একজন টিভি মালিক, যে ভাই ওরা যদি ঢিল মারে তাহলে আমি সারা দিন 24 ঘন্টা কি করে পাহারা দিব, এরকম একটা কথা তিনি বলেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুর্বলতা। কারণ ঢিল মারলে উনি তাদের ছবি প্রচার করে দিবেন এবং তারপর আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করবে, বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরক্ষা দিবে এবং যারা অপরাধী তাদেরকে ধরবে। কিন্তু দেখেন, টিভির মালিক বিশ্বাস করতে পারছেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছবি দেখেও তাদেরকে ধরবে নাকি ধরবে না। তো এই জায়গাটিতেই হচ্ছে সমস্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারীদের উপরে যদি আমাদের আস্থা থাকতো, বিশেষ করে পুলিশের উপরে, তাহলে কিন্তু আহ, মালিকেরা ঝুঁকি নিত। কিন্তু এখন মালিকেরা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত না। তো এইসব কারণে আমার কাছে মনে হয়েছে যে আতিশয্য একটু বেশি হয়ে গিয়েছে। আর এর সাথে তো ভাইরাল হওয়ার লোভ আছে। ওই দিন ওনার ছবি যেখানেই গিয়েছে সকলে ক্লিক করেছেন, ওনার বিড়ালটা পর্যন্ত পপুলার হয়েছে, এবং বিড়ালের নাম কি এটা জাতি প্রায় মুখস্থ করেছে। তো এইসব জিনিস হচ্ছে এই গণমাধ্যমের আদেকলাম। এটা বন্ধ করা দরকার, কারণ এইভাবে গণমাধ্যম চলবে না। যে এইটা বোঝা গিয়েছে, এবং তারেক রহমান নিজেও এই বিষয়ে সতর্ক করেছেন। অতিরিক্ত প্রচার, অতিরিক্ত আবল তাবল কথাবার্তা তিনি বলতে না করেছেন। আর প্রথম অংশটা যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে আবেগের আতিশয্য আছে, মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে, এবং সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে উনি আসার পরে। এবং একই সাথে কিছু মানুষ স্বার্থানুসন্ধান করতে শুরু করেছে, দলত্যাগ করে তার দলে যোগ দিতে শুরু করেছে, ধানের শীষ নেওয়ার জন্য নিজের দল ছেড়ে দিচ্ছে, এরকম নানান কিছু হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তার আগমন আমাদেরকে আশ্বস্ত করেছে এই জন্য যে একজন বড় নেতা বাংলাদেশে ঢুকেছেন, একটা বড় দলের বড় নেতা। ফলে আমরা আশা করছি যে সেই দলটা আরো সুশৃঙ্খল হবে, এবং নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। কারণ এত বড় দলকে বাদ দিয়ে, বা এই বড় দলটির ইচ্ছার পরেও নির্বাচন না করাটা খুব একটা সহজ হবে না। ফলে নির্বাচনের ব্যাপারেও মানুষের আগ্রহ যেমন বেড়েছে, নির্বাচন নিয়ে মানুষের সংশয় অনেক কমেছে। জি, আমরা এর মধ্যে মোটামুটি 3 দিনের কর্মসূচি ওনার দেখেছি অলরেডি, মানে যেটা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আজকেরটাই হচ্ছে 3য় দিন। আজকে হয়তো উনি হাদির কবর জিয়ারত করতে যাবেন। আহ এটা তারপরে হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি শুরু হবে, এবং তখন উনি দলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন এবং দলের বিভিন্ন রকম অভিযোগ যেগুলো আছে সেগুলি কিভাবে হ্যান্ডেল করেন, সেগুলো হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো, এবং এই জন্য আমাদের মনে হয় একটু অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস লক্ষণীয়, উনি আজকে হাদির কবর জিয়ারত করতে যাবেন, এবং যে পথে যাবেন এই শাহবাগের যে পথটা, সেখানে কিন্তু অলরেডি ইনকিলাব মঞ্চ অবস্থান নিচ্ছিল, এবং ওনার যাওয়া উপলক্ষে ওই কিছুটা সময় তারা ওখান থেকে সরে আজিজ মার্কেটের দিকে চলে আসবে, এবং উনি চলে যাওয়ার পরে হয়তো আবার তারা আগের জায়গায় আসবে। তো হাদির হত্যাকারীকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে যে তারা অবস্থানটা নিচ্ছে, এটার সমাধানটা আসলে কিভাবে হবে? যদি হাদি দেশ ত্যাগ করে হাদি হত্যাকারী যদি দেশ ত্যাগ করে থাকে অলরেডি এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তাদের দাবি কিভাবে পূরণ হবে? অথবা তারা এটা কি কোনো সমাধান কিনা? এই বিবেচনাটা তাদেরকেই করতে হবে, কেননা যদি সত্যি এই হত্যাকারীরা পলাতক হয়ে গিয়ে থাকে, তাহলে সরাসরি তাদেরকে এই মুহূর্তে ধরতে না পারলো, হত্যার সঙ্গে যারা সংশ্লিষ্ট এরকম যদি কেউ থাকেন বা কোনো প্ল্যানার থাকে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেটা কিন্তু সরকার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে তার জি, আহ বাবা মা সহ যারা তাকে পালাতে সহায়তা করেছেন, এদেরকে ধরেছেন বলে সরকার আমাদেরকে জানিয়েছেন। তো সেটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে একটু ধৈর্য ধরতে হবে, এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া হিসেবে তারা মিছিল, মানববন্ধন আহ, বা বিভিন্ন কর্মসূচি নিতে পারেন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করলে আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে। 1 দিন 2 দিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদে শাহবাগের মোড়ে যদি তারা গণজমায়েত করেন, তাহলে তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এটা কি কোনো নেগেটিভ জায়গায় চলে যায় কিনা সাধারণ মানুষের কাছে। হাদির হত্যাকারীর বিচার সকলেই চায়, সকল ধরনের হত্যাকাণ্ডের বিচারিত হতে হবে বাংলাদেশে। হত্যার বিচার তো বন্ধ রাখা যাবে না। এখানে হাদি না হয় যদি অন্য কেউ হতেন, হত্যার বিচার তো হতে হবে। এবং একটা সভ্য দেশে হত্যার বিচার হবে না, এটা তো কেউ চিন্তা করতে পারে না। তাই আমি মনে করি যে দাবি সঠিক, তারা দাবি জানিয়েছেন, দাবির জন্য চাপ সৃষ্টি করছেন, সেটাও সঠিক।
কিন্তু চাপ সৃষ্টির প্রক্রিয়াটা তারা পুনর্বিবেচনা করলে ভালো হতো, কেননা এই মুহূর্তে যেহেতু নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং হাদি নির্বাচনী এলাকা, সেখানেও নতুন নির্বাচনী প্রার্থী ইনকিলাব মঞ্চ দেবে কিনা সেটাও তারা চিন্তা করার সময় এসেছে। হাদির পলিটিক্যাল যে স্ট্যান্ড, সেই পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অধিকতর শ্রম দেওয়া উচিত। কেননা ইনকিলাব মঞ্চের যদি ইমেজ বলেন তাহলে সেটা শুধুমাত্র হাদির ইমেজের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন আরো দাঁড়িয়ে গিয়েছে। ফলে যদি তারা মনে করেন যে হাদিকে রাজনৈতিক ভাবে এক ধরনের স্থায়িত্ব দিতে হবে, তাহলে তাদের সর্বশক্তি দিয়ে হাদির আসনটাতে নির্বাচন করার চেষ্টা করা উচিত বলে আমার কাছে বেশি মনে হয়। এবং নির্বাচনী এলাকাতেও প্রতিবাদ এটা হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে গেলে শাহবাগের মোড়েই করতে হবে। এটা আমি মনে করি না যে একটা জায়গায় পরিণত করা হচ্ছে প্রতিবাদের জায়গা। আর প্রতিবাদ করতে চাইলে আপনি আরো স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন। আমার মনে হয় তারা সেটা করলে ভালো করবেন। জি, আরেকটা জিনিস, এখন আমরা তো আগামী দিনে নির্বাচন মুখী সব রাজনীতি হচ্ছে কিন্তু, এবং তারেক রহমানও ঠিক নির্বাচনমুখী রাজনীতি করার জন্যই এসে গেছেন অলরেডি, আমরা যতটুকু বুঝতে পারি। আর 1.5 মাস মতো আছে নির্বাচনের, এর মধ্যে আমরা নতুন নতুন দৃশ্যের অবতারণা হচ্ছে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রতীকের জন্য যে হাহাকার, প্রতীকের জন্য যে আকুতি, ধানের শীষ পাওয়ার জন্য দল ত্যাগ করা, এবং কি গণ অধিকার পরিষদের মতো বড় একটা দল, সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিবেন বলে সিদ্ধান্ত হয়েছে কেবল ধানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য। এবং সেটাকে আবার তার দল কিন্তু জাস্টিফাই করছে। দলের যিনি মানে সভাপতি আছেন নুরুল হক নূর, তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে এটা কেন জাস্টিফাইড তাদের কাছে। তো এটা কি একটা রাজনৈতিক দলের মানে আপনার দীনতা প্রকাশ করে না? রাজনৈতিক দলের দীনতা চাইতেও সবচেয়ে বড় বিষয় যেটি হয়েছে, রাজনৈতিক দল কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এক ধরনের মরাল গ্রাউন্ড থেকে সরে যাচ্ছেন। নিজের দলের প্রতীক বাদ দিয়ে তারা যখন অন্য একটি দলের প্রতীকে গিয়ে নির্বাচন করে ভাবেন যে বিজয় আরো বেশি সুসংহত হবে, তখন তাহলে তাদের দল আসলে বিলুপ্ত করে দেওয়াটাই ভালো। কেননা তার দলের মার্কার কোনো ভ্যালু নাই, তার দলের নেতারা যদি কোনো ভ্যালু না থাকে, বিএনপির ইমেজকে নিয়ে যদি তাদেরকে বিজয়ী হয়ে আসতে হয়, তাহলে এই রাজনীতি করার প্রয়োজন কি? তারা সরাসরি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে গেলেই বরং ভালো। অযথা একটা দল, একটা অফিস, খরচ বিরোচ এগুলা করার চাইতে আমার কাছে মনে হয় যে এই খরচটা, এই ব্যয় সংকোচন করে তাদের উচিত বিএনপির মার্কা নিয়ে বিএনপির ওখানে চলে যাওয়া এবং বিএনপির পতাকা তলে নির্বাচন না শুধু রাজনীতিটাও কন্টিনিউ করা। কেননা যদি একটা দল তার আলাদা পরিচয় বজায় রাখতে চায়, তাহলে তাকে আলাদা পরিচয়ে আলাদা প্রতীকে নির্বাচন করাটাই ছিল যুক্তিসঙ্গত। সেই যৌক্তিক জায়গা থেকে তারা সরে এসেছেন। একমাত্র কারণ হচ্ছে তারা মনে করছেন যে তাদের প্রতীক দেখে লোকে ভোট দিবে না, ধানের শীষে বেশি ভোট পড়বে, কারণ মানুষ প্রতীক দেখে ভোট দেয়। যদি প্রতীক দেখেই ভোট দেয় তাহলে আপনাদের নিজেদের প্রতীকের মূল্য আপনারা তৈরি করতে পারেন না, এবং ভবিষ্যতে যাতে না পারেন অন্তত 5 বছর, সেই ব্যবস্থা নিজেরাই করলে, তাই না? হম। তারা নিজেদের প্রতীকে যখন নির্বাচন করেন না, আপনার নামের শেষাংশ মনে করেন কারো নাম রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ঠাকুর বাদ দিয়ে দিলেন, উনি চৌধুরী হয়ে গেলেন। হ্যাঁ, হয়ে তিনি বললেন যে আমি আজকে থেকে রবীন্দ্রনাথ চৌধুরী। কেন? কারণ চৌধুরী বংশের প্রতাপ বেশি। তো এইটা যদি হয় তাহলে ওনাদের উচিত না আর ওইটা করা, ওনাদের উচিত ওই চৌধুরী বংশে যোগ দেওয়া এবং সেখানেই থাকা। এটার কোনো মানে নাই যে তারা অযথা এই নিজের প্রতীক, নিজের অফিস এগুলা করে টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন কি আমি দেখি না। সময়ও নষ্ট আসলে। আহ আবার ফলে আবার আমি ধরেন, মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত। ধরেন উনি ধানের শীষ ইলেকশন করলেন, করে হয়তো হেরে গেলেন। হার দিতে পারে, ধানের শীষ সবাই তো আর জিতবে না, 2 জন তো হারবে। ধরলাম উনি হেরে গেলেন, তখন উনি কি করবেন? ধানের শীষে থেকে যাবেন নাকি আবার না, চলে হেরে আসবেন? গেলে আমি আপনাকে আগে একটা আগাম ভবিষ্যৎবাণী করি। তারা বলবেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ধানের শেষের সেই জায়গা আর নেই, আমরা আবার আগের জায়গায় ফেরত গেলাম বলে আবার তারা দেন দরবার শুরু করবেন, আবার অফিস ফিরে যাবেন, আবার গিয়ে অন্যের অফিস দখল করার চেষ্টা করবেন, অন্যের অফিস দখল করে সেইখানে তারা রাজত্ব করার চেষ্টা করবেন। এগুলো আবার শুরু করবেন তারা। কেননা এই রাজনীতিটা আসলে স্বার্থের রাজনীতি, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। ভোটে জিতে সংসদে গিয়ে সংসদের আসনে বসে বড় গাড়ি দৌড়ানো কিংবা ক্ষমতা এনজয় করা, এর বাইরে তো আমি আর কোনো কারণ দেখি না যে নিজের দলের প্রতীক, নিজের পরিচয় বাদ দিয়ে অন্যের পরিচয় নির্বাচন করতে চলে যাওয়া। আর তো কোনো কারণ থাকতে পারে না। ফলে তারা আবার আগের মতো জায়গায় ফিরে গিয়ে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহৃত হবেন, অথবা নিজেরাই বার্গেন করে করে বিভিন্ন সুবিধা দিয়ে আদায় করবেন। এগুলো আবার শুরু করবেন তারা, কারণ তারা সুবিধার জন্য কৌশলী হয়েছে, নীতির জন্য না। আমি শেষ প্রশ্নটা আসছি। এটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে যে
জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির একটা আসন সমঝোতা, এক ধরনের জোটবদ্ধ হয়ে নির্বাচন করার একটা কথা শোনা যাচ্ছে। এখনো এটা ঘোষণা আসেনি, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় নিয়ে ডিটেইল রিপোর্ট আসতেছে। কিন্তু এর মধ্যেও আবার দেখতেছি, আমি মাঝখানে একটা এরকম টকশোতে গিয়েছিলাম গত পরশু দিনের দিকে, জামাতের এক নেতা বলতেছেন যে না, এটা তো এখনো ডিক্লেয়ার্ড না, মানে উনি এটা মানতে চাচ্ছেন না। তা আমি তখন ভাবছিলাম যে উনি তো মানতে চাচ্ছেন না, যখন ডিক্লেয়ার করবে তখন উনি কি বলবেন? মানে এই যে একটা রাজনীতিটা হচ্ছে যে জামাতের সঙ্গে এনসিপি, এটা কি এনসিপির জন্য রাজনৈতিক ভাবে মানে কোনো বাড়তি মাইলেজ দেবে? আপনার কাছে কি মনে হয়? ডিক্লারেশনের আগে আমাদের কোনো কিছু সরাসরি বলা উচিত না, কেননা এখনো তো এই বিষয়টা আহ, সর্বসমক্ষে ঘোষিত হয় নাই। কিন্তু ধরা যাক এই ঐক্যটা হলো, আপনি ঐক্যের শর্তগুলির কথা চিন্তা করেন। প্রথমত এনসিপি গিয়েছে আসনের জন্য, কারণ তারা অনেক বেশি আসন চায়। তাদের নিজেদের দলের মধ্যে 5-10 জন ইলেকশন করলে বাকি 20 জন হইচই করবে এবং দলের মধ্যে সমস্যা তৈরি হবে, এবং সেই সমস্যা বন্ধ করার জন্য তাদের 30টা 40টা বা আরো বেশি আসন দরকার। এবং সেই জন্য তারা একটা শক্তিশালী দলের সঙ্গে যাওয়ার চেষ্টা করেছে। বিএনপির পক্ষে তাদেরকে 30-40-50টা আসন দেওয়া সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। যে জন্য তারা বেশি আসনের জন্য আমার ধারণা যে জামাতের দিকে গিয়েছেন। এবং জামাত যেহেতু একটি শক্তিশালী কন্টেন্ডার এবারে নির্বাচনে বা প্রতিদ্বন্দ্বী, সেই কারণে তারা সেইখানে পাল্লা ভারী করার জন্য গিয়েছেন। এখন তারা কি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন নাকি শাপলাকলি নিয়ে, এইটা হবে দ্বিতীয় প্রশ্ন। যদি তারাও ভিপি নুরের দলের মতো দাঁড়িপাল্লা প্রতীকে চলে যেতে চান, তাহলে তো দল বন্ধ করে দিতে হবে। তা আমি ধারণা করছি সেটা তারা করবেন না। তারা শাপলাকলি প্রতীকে দাঁড়িপাল্লার সাথে মিলে নির্বাচন করবেন। এখন 30টি আসনে তারা নিজেদের প্রার্থী দিলেন, ধরে নিলাম সেই 30টি আসনে তাদের অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু বাকি 270টি আসনে তাদের প্রতীক হারিয়ে যাবে, তাদের দলও হারিয়ে যাবে, কারণ তাদের দলের লোকদের জামাত ইসলামের সাথে মিলে জামাতের প্রার্থীর জন্য ভোট চাইতে হবে। এবং তারা যখন জামাতের সঙ্গে মিলে জামাতের প্রার্থীর সাথে ভোট চাইবেন, তাদের নিজেদের দলের যে আইডেন্টিটি বা তাদের দলীয় নেতা কর্মীদের যে পরিচয় বা এই জুলাই আন্দোলনের যে ভূমিকা, সেগুলা সব এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে চলে যাবে। মানুষ ভুলে যেতে শুরু করবে এবং ভেবে নেবে যে এই দলের লোকেরা জামাতের সঙ্গে মিলে গিয়েছে। ফলে 270টি আসনে তাদের অবস্থা আগামী 5 বছর তো দূরের কথা, আগামী 10 বছরের জন্য খারাপ হয়ে যেতে পারে। এবং অনেক দলের নেতাকর্মী কিন্তু দল থেকে সরে তারাও চিন্তা করবেন যে থাকি যদি তাহলে শক্তিশালী দলের সাথে থাকি। ফলে যে এলাকার যে জিতার মতো ক্যান্ডিডেট দেখা যাবে তার পেছনে গিয়ে তারা দাঁড়িয়ে যাবেন, কারণ স্বার্থের রাজনীতিটা এইখানেও এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে তারা ক্রাউড ফান্ডিং শুরু করেছিলেন। যারা ক্রাউড ফান্ড করেছেন তারা কি জামাতের সঙ্গে তারা মিলবেন এই কথা জেনে ক্রাউড ফান্ড করেছেন? ফলে বিভিন্ন প্রার্থীরা যে 10, 20, 50 লাখ টাকা করে তুলছেন মানুষের কাছ থেকে, তারা যদি জানতেন যে তারা জামাতের সঙ্গে ইলেকশন করবেন, তাহলে তো এত টাকা হয়তো তারা তুলতে পারতেন না। এই টাকাগুলি তারা কি করবেন? এই টাকাগুলি খরচ করা কি আসলে নৈতিকভাবে ঠিক হবে? কারণ এককভাবে এনসিপি নির্বাচন করবে এই কথা জেনে লোকজন ফান্ডিং করেছে। এখন জামাতের ঘাড়ে উঠলে পরে জামাত ঘাড়ে নিয়ে ঘুরবে, জামাত টাকা পয়সা দিবে, মানুষ কেন টাকা পয়সা দিতে যাবে? তাই না? অনেক ভোটারই নিশ্চয়ই আছেন যারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য টাকাটা দিয়েছেন, তারা নিশ্চয়ই দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য অন্যান্য আসনে এই টাকাটা দিবেন না। যে 270টি আসনে তারা প্রার্থী দিবেন না, সেই 270টি আসন থেকে কি তাদের কাছে টাকা পয়সা আসে নাই? তো সেই টাকা কোথায় ব্যবহৃত হবে? এখন এইটা হচ্ছে তৃতীয় একটা প্রশ্ন। চতুর্থ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারা যে জুলাই বিপ্লবের কথা বললেন, জুলাই আন্দোলনের কথা বললেন, এক ধরনের আহ রাজনীতির কথা বললেন যেটা নতুন বন্দোবস্ত, অথচ তারা একটি পুরনো দলের সঙ্গে চলে গেলেন। অন্যতম পুরনো দল বাংলাদেশের, এই উপমহাদেশের অন্যতম পুরনো দল জামাত ইসলাম, হ্যাঁ, যেটা একাধিক দেশে শাখাও রয়েছে। তো এরকম একটা দলের সঙ্গে তারা চলে গেলেন। তারা যখন স্লোগান দেন তারা বলেন পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা। তো এই দলের তো পিন্ডিতে শাখা আছে, দিল্লিতেও শাখা আছে, তাই না? এই দল তো 2 দেশে আছে। তো এই দলের সঙ্গে তারা চলে গেলেন, তো তারা তো পিন্ডি ঢাকা দিল্লি সব মিলাই ফেললেন। তো তারা কেন যাবেন? জামাত ইসলামী রাজনীতি করতেই পারে, জামাতের রাজনীতি আমরা জানি, এবং জামাত রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা পায় সেটা তারা পাবেন। সেখানে তো কারো বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু যারা মুখে বলে যে আমরা কারো ধামা ধরা না, তাহলে যে দলের ধামা 3 দেশে বিস্তৃত এবং আরো আন্তর্জাতিক দেশসমূহে তাদের লোকজন রয়েছে, সেই সেই ধামা সম্পন্ন দলের সঙ্গে তারা গেলেন কেন? এইটা একটা চতুর্থ প্রশ্ন। পঞ্চম একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারা যে ভবিষ্যতে রাজনীতি করবেন, তারা বলেছিলেন নতুন বন্দোবস্ত করবেন। আসন ভাগাভাগির রাজনীতি কি নতুন বন্দোবস্ত? আসন ভাগাভাগির রাজনীতি তো হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে পুরনো রাজনীতি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যখন এই যে শ্যামা প্রসাদ
মন্ত্রিসভা হয়েছিল, সেখানে আসন ভাগাভাগি, এই সিট ভাগাভাগি, কে মুখ্যমন্ত্রী হবেন, এইটা নিয়ে আহ, একের পর এক সরকার বদল হয়ে যেত। তারপরে যখন পাকিস্তান হলো, পাকিস্তানে একটার পর একটা সরকার পড়ে গিয়েছে ওই একই ব্যাপারে, ক্ষমতায় কে যাবেন, কোন দিকে কয়টা আসন। এবং তারপরে যখন বাংলাদেশ হয়েছে, যে আর্টিকেল 70, যেটার মধ্যে ফ্লোর ক্রসিং বন্ধ করা হয়েছে, এটা করাই হয়েছিল এই ভয়ে যে সকালবেলা এক জায়গায় বক্তৃতা দিয়ে রাত্রেবেলা এক দলে চলে যায়। তো সেই ভাগাভাগি রাজনীতি তো আমরা বন্ধ হতে দেখলাম না, উল্টা দেখলাম যে নির্বাচন হওয়ার আগেই ভাগাভাগি রাজনীতিতে তারা জড়িয়ে পড়েছেন। তো তাহলে সেই পুরনো রাজনীতিতেই আমরা থেকে গেলাম। জি, এটাই যদি অনেক রাজনীতি ধন্যবাদ। হয়, এটাই যদি রাজনীতি হয় যে আমাদেরকে জিততেই হবে, তাহলে শহীদ হ্যাঁ, হাদির রাজনীতি কোথায় যাবে? হাদি পরিষ্কার ভাবে বলেছিল যে সে মনে করে সে জিতবে না, তবুও সে নির্বাচন করছে, কারণ এই নির্বাচন হচ্ছে তার আদর্শকে স্থাপন করার নির্বাচন। সে বলেছিল যদি সে 500 ভোটও পায় সে নির্বাচন করবে, এবং আরো বলেছিল যে এই নির্বাচনে যদি সে নির্বাচিত হয় তাহলে সে 299 জন সংসদ সদস্যকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দায়িত্ব পালনের কথা বলে, নানানভাবে চাপ সৃষ্টি করে সে সংসদকে এক ধরনের তটস্থ করে রাখবে, হাদিটা বলেছিল। তাহলে জি, হাদির আদর্শের কথা আপনি বলবেন, আর অন্যদিকে আপনি সিট ভাগাভাগি রাজনীতি করবেন, এটা কি করে হয়? হাদির মতো স্বতন্ত্র দাঁড়িয়ে যেতেন যদি এতই মনে করেন যে দল পাচ্ছে না। আরো একটা কথা আছে, হাদিকে তারা বুকে নিয়েছেন, হাদিকে তারা আদর্শ হিসেবে খুব প্রচার করছেন। প্রথমত হাদি একটা আলাদা রাজনৈতিক দলের সদস্য ছিল, জুলাই যোদ্ধা হিসেবে আমরা প্রায় অনেকেই একই প্ল্যাটফর্মে, কিন্তু রাজনৈতিক দলগুলি তো আলাদা আলাদা। তাহলে হাদি দাঁড়িয়েছিল ইনকেলাব মঞ্চের মুখপাত্র হিসেবে, ওইখানে হাদির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন কেন? হাদি হেরে যেত না যদি হাদি বেঁচে থাকতো? তাহলে রাইট, হাদি যাতে রাইট। হারে সেই ব্যবস্থা করা হয় নাই, হাদির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয় নাই। হাদির বিরুদ্ধে প্রার্থী দিলেন কেন? হাদির আদর্শকে আপনাদের এত ভালো লেগেছে, হাদিকে আপনাদের এত ভালো লেগেছে, কিন্তু হাদি জিতুক আপনারা সেটা চান নাই। তো এইসব প্রশ্নের যে কোনো জবাব সবইতেই নাই। রাজনীতি হচ্ছে, হ্যাঁ। এই সব জি, প্রশ্নের কোনো জবাব নাই। কিন্তু এইসব প্রশ্নের জবাব না জানেন ভোটাররা দিয়ে দিবে, কারণ ভোটাররা আর আগের মতো নাই, ভোটাররা এখন অনেক বদলে গিয়েছে। তরুণ প্রজন্মের ভোটাররা তো হ্যাঁ। একদমই আগের মতো নাই। পুরনো প্রজন্মের যারা ভোটার তারাও এবার মনে করছেন যে অন্তত একবার তারা দল বাদ দিয়ে নীতি এবং আদর্শের প্রশ্নে ভোট দিবেন, জীবনে বাংলাদেশটাকে যেরকম দেখতে চান সেরকম দেখবেন। এবং আমাদের বয়সী যারা, আমি মনে করি আমাদের বয়সীর একটা বিরাট অংশ আছে যারা এবার কোনোভাবেই দলের উদ্দেশ্যে ভোট দিবেন না, মানুষ দিকে ভোট দিবেন। ফলে এইবারের নির্বাচন কিন্তু যদি সত্যি সত্যি ভালো হয় এবং যদি ভোট গোনা হয়, তাহলে দেখা যাবে যে এইবারের নির্বাচনে আমরা বহু চমকপ্রদ ফলাফল দেখতে পাবো। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে রাজনীতির যে চলমান যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে জনাব আব্দুল নূর। করে এবং আগামী দিনের রাজনীতিতে কিভাবে অশনি সংকেত তৈরি করতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে যে বিষয়টি বলা দরকার যে এটা কেন জরুরি, যে একটা বিড়াল, একটা বুলেট প্রুফ গাড়ি বা কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বলে, এটি রাজনীতির জন্য কেন ক্ষতিকর হবে বা সমাজের জন্য কেন ক্ষতিকর হবে। প্রথমত কনক্লুশনটা দিয়ে নেই। যখন আপনার এই সমাজে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে, সে সকল সমস্যা বাদ দিয়ে আমরা যখন ছোট ছোট সমস্যা নিয়ে নাচানাচি করব, যখন আপনার কাছে খুব মহামূল্যবান সামগ্রী থাকবে, সেই মহামূল্যবান সামগ্রী আপনি ডাস্টবিনে অর্থাৎ ভাগাড়ে ফেলে দিয়ে ভাগাড়ের ময়লাগুলো নিয়ে আপনি আনন্দ করবেন, উল্লাস করবেন এবং ময়লাকে আপনি ভালোবাসবেন, আবর্জনাকে আপনি ভালোবাসবেন, তখন সেটা কী ধরনের বিপর্যয় তৈরি করতে পারে সমাজে, সেটা ইতিহাসে লিখিত রয়েছে। আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কলহপ্রবণ জাতি ছিল, যারা মহাকালের পুরোটা সময় ধরে পরস্পরের সাথে কলহ বিবাদ করেছে। তারা বেশিরভাগ সময় অন্য জাতিগোষ্ঠীকে হিংসা করেছে এবং শত্রুতা সৃষ্টি করেছে সবার সঙ্গে। আর যখনই তারা সময় পেয়েছে নিজেরা দ্বন্দ্ব এবং সংঘাত করে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি করেছে। এবং ক্ষেত্র বিশেষে এমনও হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকবার আসমানি গজব দ্বারা পুরো সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছেন। এর মূল কারণ ছিল যে তারা বিতর্ক করত, তারা ঝগড়াঝাটি করত এবং অহেতুক যে বিষয়গুলো দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত। জাতিটির নাম বনি ইসরাইল। বনি ইসরাইল জাতি একটি বাছুর নিয়ে, মানে একটি গরুর মূর্তি, সেই গরুর মূর্তি নিয়ে কি পরিমাণ যুদ্ধ করেছে, 10 লাখ লোক পরস্পরের সাথে কিভাবে যুদ্ধ করেছে সেই কাহিনী পবিত্র কালামে পাকে বর্ণনা করা আছে। এর বাইরে যখন একটি জাতি
নেতা নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নেতা নির্বাচন করতে গিয়ে তারা ভুল করে। সেখানে তাদের জন্য যে কত দুর্ভোগ এবং দুর্দশা আছে সেটা আমরা পবিত্র কালামে পাকেও এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। ভিডিও বড় হয়ে যাবে, এজন্য সেই বিষয়ে আমি বললাম না। আমাদের এই সময়টিতে যা হচ্ছে সেটি হলো, জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন তার কন্যা জায়মা রহমান একটি বিড়াল পুষতেন। কে বা কারা হঠাৎ করে সেই বিড়ালের সঙ্গে তারেক রহমান সাহেবের একটি ছবি দিয়ে সেই পোস্ট করে এবং নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন যারা আছে তারা হয়তো মানে নিতান্তই অল্প বুদ্ধির মানুষ, রাজনীতি বুঝেন না এবং মানুষের মনস্তাত্ত্বিক এবং বাঙালির মনস্তাত্ত্বিক বিষয়াদি সম্পর্কে একেবারে গবর গণেশ। এরকম গবর গণেশকেও প্রথম এই একটি বিড়ালের ছবি তারা ছাপিয়ে দেয়। তো বিড়ালের ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেল, এরপর থেকে বারবার শুধু বিড়াল বিড়াল বিড়াল, বিড়াল খায় কি, বিড়ালের নাম কি, তারপর বিড়ালের বাড়ি কোথায়, কোন দেশ, বিড়ালের সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক কি, বিড়াল কি তারেক রহমান সাহেবের কথা মতো চলে না বিড়ালের কথা মতো তারেক রহমান সাহেব চলে, এইরকম বিতর্ক যখন থাকলো বা চলতে থাকলো, ঠিক সেই সময়টাতে জনাব তারেক রহমান সাহেব সেই নিজে বক্তব্য দিয়ে তিনি বললেন যে বিড়ালটির নাম জেবু, তার কন্যার বিড়াল, আমরা সবাই তাকে ভালোবাসি। এবং এটা যারা বিএনপির পক্ষে লোক তারা বললেন যে হায় হায়, এর সে মহৎ ব্যক্তি আর পৃথিবীতে হয় না। এরকম প্রাণী প্রেম এই পৃথিবীতে কয়জন মহানায়কের রয়েছে, দেশনায়কের রয়েছে। আমাদের নেতা কেবল মানুষকে ভালোবাসেন না, তিনি পশুকেও ভালোবাসেন, ইত্যাদি নানা রকম কথা। আর যারা এটা নিয়ে ট্রল করছেন তারা কি যে ভাবছেন, কি যে বলছেন, এটা বিএনপির লোকজন এখনো বুঝতে পারেনি। আর যখন বুঝতে পারবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তারা সেটাকে নিয়ে মূলত যেটি বোঝার চেষ্টা করানো হয়েছে সেটা আমি বলতে পারবো না এখানে, আমার বলাটা ঠিকও হবে না। এখন দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, সেই যে বিড়ালটি সেটি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এনেছেন, তাকে আলাদা পাসপোর্ট করা হয়েছে, ভিসা করা হয়েছে এবং এটা নিয়ে তিনি বাংলাদেশে আসার আগে বহুবার ট্রল হয়েছে যে নেতার ভিসা হয়নি কিন্তু বিড়ালের ভিসা হয়েছে, নেতার পাসপোর্ট নেই বিড়ালের পাসপোর্ট আছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। আবার তিনি যখন বাংলাদেশে এসে গেছেন, আসার পরে সেই বিড়ালকে কার্টুন বানিয়ে বিড়ালকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল ট্রল হচ্ছে, এটি জিয়া পরিবারের জন্য নিঃসন্দেহে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে। এর কারণ হলো, কোনো একটি মানুষকে আপনি যদি ছোট করতে চান, মানে কোনো একটি সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মান করতে চান, তাহলে যে কোনোভাবে হোক না কেন তাকে তুলনামূলকভাবে ইতর শ্রেণীর প্রাণী তাদের সঙ্গে আপনি তুলনা করলেই হয়ে যাবে বা তাদের সঙ্গে এক টেবিলে বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন নরেন্দ্র মোদীকে গরুর চোনা, গরুর মুদ, গোমূত্র এবং গরু ভক্ত, গরুর পুত্র, এই ধরনের কথাবার্তা বলে তাকে হেয় করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল। ফলে বিজেপি কিন্তু এখন সেই গোমূত্র প্রকল্প, গোবর প্রকল্প, গরু প্রকল্প, এই সকল প্রকল্প থেকে তারা কিন্তু সরে এসেছে। এরপর অতিমানব হওয়ার জন্য নরেন্দ্র মোদী লম্বা দাড়ি রাখলেন, যোগব্যায়াম শুরু করলেন এবং সমুদ্রের নিচে তিনি ধ্যান করছেন, তারপরে প্যারাট্রুপার হওয়ার চেষ্টা করছেন, মহাশূন্যে উড়ছেন, এই সকল জিনিস নিয়েও মারাত্মক ট্রল হলো। এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ইমেজ ছিল সেই ইমেজটা নামতে থাকলো এবং সেখান থেকেও কিন্তু বিজেপির যারা লোকজন আছে তারা নরেন্দ্র মোদীকে নিবৃত্ত করে আজকের এই জায়গাতে তারা আবার নিয়ে আসার চেষ্টা করছেন, যদিও তারা এখনো সফল হননি। নরেন্দ্র মোদী নিজের অনেক যাকে বলা হয় সততা দেখাতে গিয়ে কতগুলো কথা বলেছে, যেমন তিনি চা বিক্রেতার ছেলে, পার্টির জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা জানিয়ে সমাজ মারাত্মক ট্রল করেছে যে একজন চা বিক্রেতার পক্ষে আসলে দেশ চালানো সম্ভব নয়, এ ছোট লোক, এর কোনো কিছু নেই, এর মন মানসিকতা ছোট, এ এত বড় রাজভাণ্ডার চালাবে কি করে। আমি জাস্ট এই উদাহরণটা দিলাম। যারা তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে অতি মানব বানানোর চেষ্টা করছেন, সিম্পল সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছেন, অসাধারণ কিছু অভিব্যক্তি তার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছেন, আলটিমেটলি এটা মানে হয় না। রাজা রাজার মতোই থাকতে হয়। আপনি দেখুন, কত হাজার বছর আগে রাজার জন্য একটা সিংহাসন বানানো হতো, একটা রাজমুকুট তৈরি করা হতো, বিশেষ পোশাক তার জন্য বানানো হতো। তারপর তিনি যখন
অন্দরমহলে ঢুকবেন তখন সানাই নহবত বাজানো হতো। আপনি এটা কীরকম একটা অবস্থা চিন্তা করুন তো, সকালবেলা তিনি ঘর থেকে বের হয়ে যুদ্ধে গেছেন কিংবা রাজদরবারে বসেছেন, আবার বিকেলবেলা যখন তিনি রাজপ্রাসাদে ঢুকবেন স্ত্রীর সঙ্গে বা তার যে হেরেম অন্তর্মহলে ঢুকবেন, তখন সেখানে মানে এক ধরনের লোকই ছিল যারা ঘোষণা করতো, নকিব ঘোষণা করতো, হুঁশিয়ার, সাবধান, আলাম্পনা আ গিয়া। একথা বলার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য বেজে উঠত এবং ওখানে সবসময় সানাই বাজানোর জন্য, নহবত বাজানোর জন্য এক ধরনের শিল্পী 24 আওয়ার্স থাকতো। তারা সেই রাজার আগমনকে আনন্দমুখর করার জন্য সানাই বাজাতেন। এটা এখন পর্যন্ত চালু আছে বিশ্বের সকল রাজপ্রাসাদগুলোতে। এবং অকেশনালি এই যে দেখুন, ইংল্যান্ডের রাজাদের জন্য ঘোড়া, তাদের জন্য ঘোড়ার গাড়ি এবং যত রাজ অভিষেক কেন সেইভাবে হয়, এর কারণ হলো মানুষ রাজাকে রাজার মতো দেখতে চায়, রাজাকে কখনো ফকিরের মতো দেখতে চায় না। তো সেই অর্থে যখন কোনো একটি রাজাকে হেয় করার জন্য প্রয়োজন পড়ে, তখন খুব কৌশলে তার সঙ্গে একটি পশুকে জুড়ে দেওয়া হয়। আপনি যেমন ধরুন ইয়াজিদ। তো ইয়াজিদের নাম তো আপনারা সবাই জানেন, তার একটি পোষা বিড়াল ছিল, নয় বানর ছিল। তো সেই বানরটিকে নিয়ে সেই মানে যাকে বলা হয় রাজদরবারে যারা লোকজন, তারা এতটা চালাকি করতেন, সেই চালাকি করার ফলে কি হতো, সবাই মনে করতেন যে বানর ছাড়া আসলে মানে বানরকে আদর করা ছাড়া, বানরকে প্রিভিলেজ দেওয়া ছাড়া, বানরের বন্দেগি করা ছাড়া কোনো অবস্থাতেই ইয়াজিদের কাছে যাওয়া যাবে না। এবং এই চাটুকার শ্রেণী তারা কি করলো, রাজদরবারে ইয়াজিদের জন্য যে সিংহাসন তৈরি করা হয়েছিল, সেই সিংহাসনের পাশে বানরের জন্য একটা সিংহাসন তৈরি করা হয়েছিল। এবং অনেক বড় বড় আমির ওমরা, তারপর অনেক বড় বড় যাকে বলা হয় জেনারেল, গভর্নর, তারা এই ইয়াজিদকে খুশি করার জন্য নিজেরা বানর পোষতেন। এর মধ্যে আবদুল্লাহ বিন জিয়াদ, যিনি কুফার গভর্নর ছিলেন এবং যার হাতে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছেন, তিনিও এই ইয়াজিদের অনুকরণে বানর এর জন্য একটা সিংহাসন তৈরি করেছিলেন। এটা ইতিহাস। তো সেই দিক থেকে এখন বাংলাদেশের দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ এই জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে, জেবু ভালো, এরকম ইত্যাদি ইত্যাদি। বিএনপির পক্ষের লোক, আমি সেটা বলবো না, বিপক্ষের লোক যেটা করছে সেটা হলো এই যারা মানে জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে বা বিড়ালকে নিয়ে বাড়াবাড়ি করছে, তাদেরকে ছোট করার জন্য নানা রকম শব্দ, নানা রকম বাক্য, নানা রকম কার্টুন দিয়ে পুরো ইন্টারনেট সয়লাভ, দেখা যায় না, শোনা যায় না এই জিনিসগুলো। এ আবার অন্যদিকে যেটা হচ্ছে, বিএনপির যারা লোকজন আছে তারা মনে করছে যে এই কাজগুলো জামাতি বট বাহিনী করছে, এই কাজগুলো আওয়ামী লীগের বট বাহিনী করছে। এজন্য জামাতের আমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের চেহারার সঙ্গে একেবারে বিড়ালের ছবিটা দিয়ে সুন্দর করে একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে, শফিকুর রহমান সাহেবকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে। এখন জামাতের যারা লোকজন আছেন, তারপরে আওয়ামী লীগের যারা লোকজন আছেন, তারা বিড়ালকে কি বানাবেন চিন্তা করেন তো, কার্টুন দিয়ে, ভিডিও দিয়ে কি বানাবেন? ফলে কি হলো, এই যে এখন তারেক রহমান সাহেব আসছেন, দেশে একটা পরিবর্তন হবে, একটা নির্বাচন হবে, এসব বাদ দিয়ে সবাই এই বিড়াল নিয়ে ব্যস্ত হচ্ছে। এটা এই যে রাজনীতিটা যে বিরাজনীতিকরণ হয়ে যাচ্ছে, রাজনীতির ময়দানে সব গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিবর্তে যে বিড়ালের কথা, বিড়ালের চাহিদা, বিড়ালের খাবার দাবার, আহার, বিশ্রাম, নিদ্রা, পায়খানা, প্রস্রাব ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে, এর অর্থ এই জাতি আরো বড় একটা রসাতলের মধ্যে পতিত হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে। এই যে বিড়াল নিয়ে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে আদিক্ষেতা হচ্ছে, পক্ষে তার পক্ষে যে আদিক্ষেতাগুলো হচ্ছে, এটা হাইয়েস্ট 3 থেকে 4 দিন থাকবে। এরপরে এই যে যারা বিড়ালের বিরুদ্ধে বলছে, তারা এটাকে ভাইরাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে এই জেবু রীতিমতো বিএনপির জন্য একটা যাকে বলা হয় সাইবার বুলিং ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। প্রত্যেকটা বিএনপির যারা লোকজন আছে তারা নিজেদেরকে অপমানিত বোধ করবে এবং এই বিড়ালের জন্য বিএনপির যত ক্ষতি হবে, আওয়ামী লীগ এত ক্ষতি হয়তো কোনোদিন করতে পারেনি। এই একটা জিনিস লিখে রাখেন। কাজেই এটা নিয়ে
প্রথম দিন থেকে যারা মানে কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত এটাকে যারা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করছে, তাদের ব্যাপারে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে সতর্ক হতে হবে। আর দ্বিতীয়ত এই বিষয়গুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আর বুলেট প্রুফ বাস। এখন এটা নিয়েও নানা রকম ট্রল হচ্ছে। জামাতার আমির বলছে আমাদের কোনো বুলেট প্রুফ গাড়ি, বডিগার্ড, গানম্যান কিচ্ছু দরকার নেই, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আবার আরেক গ্রুপ বলার চেষ্টা করছে যে উনি বুলেট প্রুফ গাড়ি এনেছেন, তো সেটা বাদ দিয়ে তিনি কেন বাসের মধ্যে চড়লেন, বুলেট প্রুফ বাসে চড়লেন, বাসের সামনে তিনি গ্লাসের মধ্যে দাঁড়িয়ে তিনি হাত নাড়াচ্ছেন, এটা দেখতে দৃষ্টিকটু, ভীষণ রকম মানে দেখতে একটা সার্কাসের মতো মনে হচ্ছে। তো এই যে কথাগুলো হচ্ছে, তারেক রহমান সাহেব এত কষ্ট করে আসছেন, তিনি সে দীর্ঘ জার্নি করে প্রথমে সিলেট থেকে ঢাকা বিমানবন্দর থেকে আবার সভাস্থলে আসা, কন্টিনিউয়াসলি 48 থেকে 56 ঘন্টার তার শরীরের উপরে ধকল শুরু হয়েছে। এর কারণ হলো লন্ডনের 17 বছরের একটি সংসার ছেড়ে আসার জন্য তাকে অন্তত 24 ঘন্টা আগের থেকে তাকে প্রস্তুতি নিতে হয়েছে। এরপরে লন্ডন থেকে সিলেটের দীর্ঘ জার্নি, সেই সারা রাত জার্নি করে আবার সেখান থেকে ঢাকা আসা, তো সব মিলে এই যে এত একটা ক্লান্ত শরীর নিয়ে তিনি যে সভাস্থলে আসলেন, এই বিষয়গুলো ধামাচাপা পড়ে গেল তার এই বুলেট প্রুফ বাস এবং বুলেট প্রুফ গাড়ির জন্য। এখানে একটা ব্যাপার হলো যে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, বিতর্ক তৈরি হয়, এরকম কোনো জিনিসই যাওয়া উচিত নয়, যেটি এই মুহূর্তে ক্রিটিক্যাল টাইমে যেটা সহজাত। যেমন তিনি যদি তার সাধারণ গাড়িতে আসতেন, এমনকি তার ওই বুলেট প্রুফ গাড়িটাতেও আসতেন, এটি নিয়ে কোনো কথাবার্তা হতো না। কিন্তু যখনই এরকম একটা বুলেট প্রুফ আসলো, এটি নিয়ে এক ঝামেলা। 2 নম্বরে আবার বুলেট প্রুফ বাসে কেন উঠলেন? 3 নম্বরে তিনি যখন মঞ্চে উঠলেন, মঞ্চে ওঠার পরে তিনি সাধারণ চেয়ারে বসার চেষ্টা করলেন, প্লাস্টিকের চেয়ারে বসার চেষ্টা করলেন। এই জিনিসগুলো অতি মানবিকতা, অতি ভদ্রতা, যেটা এই সমাজ গ্রহণ করে না। গেল এটা নিয়ে বিতর্ক, এবং এই বিতর্ক করার ফলে কি হলো, পুরো তার যে বক্তব্য, ওখানে লোকজনের উপস্থিতি, এটার যে ভাব গাম্ভীর্য, সব কিছু বাদ দিয়ে এই দুটো বিষয়, বুলেট প্রুফ গাড়ি এবং তিনি প্লাস্টিকের চেয়ারে বসেছেন, এক পক্ষ বলছে এটা ঠিক হয়েছে, আর এক পক্ষ ঠিক হয়নি, এটা নিয়ে তর্ক বিতর্ক যখন হচ্ছে, আলটিমেটলি তার যে ওয়েট, এই ওয়েটটা কিন্তু লস হয়ে যাচ্ছে। থার্ডলি, তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে যে কথাগুলো বলা হচ্ছে দেশের পত্রপত্রিকার মাধ্যমে, মূলত রয়টার্সের একটা রিপোর্ট, সেখানে রয়টার্স যেভাবে ইংরেজি করেছে, সেই ইংরেজির বাংলা দাঁড়ালে যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ যারা আছে তারা তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে মনে করছে, বাংলাদেশের জনগণ। আর জনাব তারেক রহমান সাহেবের যারা পক্ষের লোক, তারা বলার চেষ্টা করছেন যে বিদেশি পত্রপত্রিকা, গণমাধ্যম, রয়টার্সের মতো আন্তর্জাতিক মাধ্যম জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন, কাজেই তার প্রধানমন্ত্রী হওয়া ঠেকায় কে? আর ওটার অনুকরণ করে বাংলাদেশে যারা ইন্টেলেকচুয়ালি কারাপ্টেড পত্রপত্রিকা, তারা তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছেন। এটা বলতে গেলে এক ধরনের পাম দেওয়া, বাতাস দেওয়া, এবং যখন কাউকে বাতাস দেওয়া হয় তখন সে তার ওজন হারিয়ে ফেলে এবং সে উড়তে থাকে। এটা যে কোনো মানুষই, এমন কোনো মানুষ নেই যে চাটুকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। বড় বড় মানুষ, এবং মাঝে মধ্যে খলিফা আল মনসুরের মতো মানুষ, আপনারা জানেন আব্বাসী খলিফাদের মধ্যে যিনি সবচেয়ে মশহুর, যিনি এই আব্বাসীয় ডাইনেস্টির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, খলিফা আল মনসুর। তো খলিফা আল মনসুর হলেন বাদশাহ হারুন আর রশিদের দাদা। বাদশাহ হারুন আর রশিদের বাবার নাম খলিফা আল হাদি। খলিফা আল হাদির বাবার নাম হলো আবুল মনসুর, খলিফা আল মনসুর। তো তার বড় ভাই আবুল আব্বাস আস সাফা, যিনি এই যাকে বলা হয় মানে সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। তো খলিফা আল মনসুর তিনি প্রায় পাগলের মতো হয়ে যেতেন এই চাটুকারিতা শুনতে শুনতে, এবং তিনি বুঝতেন যে আমি যদি এইভাবে চলতে থাকি তাহলে আমি মরে যাব, আমি শাসন কার্য চালাতে পারবো না। এই জন্য কয়েকদিন পরপরই তিনি একাকী বের হয়ে যেতেন, সাধারণ মানুষের সাথে কথা বলতেন,
এবং সাধারণ মানুষ যে তার সম্পর্কে, তার রাজ্য সম্পর্কে কী ধরনের নেতিবাচক কথা বলে, এই জিনিসগুলো তিনি শুনতে চাইতেন, যাতে তার ভিতর যে সবসময় একটা গর্ব অনুভব হয় সেটা না থাকে। আর দ্বিতীয়ত, তিনি খুঁজে খুঁজে অলি আল্লাহ, গাউস কুতুব এবং ঠোঁটকাটা প্রকৃতির সৎ মানুষ তাদেরকে রাজদরবারে আনতেন এবং প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে তাদেরকে বলতেন, আমার সম্পর্কে সমালোচনা করো। এবং খলিফা আল মনসুরকে তার প্রকাশ্য রাজদরবারে কিভাবে যে মানে উলঙ্গ করে দেওয়া হতো। একজন বলতো যে আপনি হচ্ছেন সবচেয়ে বড় শয়তান, আপনি নিজে শয়তানি করেন, ভণ্ডামি করেন, আর আশেপাশে চারিদিকে সব শয়তানগুলো আপনি দাঁড় করিয়ে রেখেছেন। শয়তানগুলো দাঁড় করিয়ে রেখেছেন, বড় বড় শয়তানদেরকে আপনি গভর্নর বানাচ্ছেন, তাদের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ, আর আপনি আমাকে ডেকে আমার কাছ থেকে সত্য কথা শুনতে চাচ্ছেন। ফাজলামের একটা লিমিট আছে। কে কথা বলেছিল এটা? ওয়াসিল ইবনে আতা। খলিফা আল মনসুরের রাজদরবারে ওয়াসিল ইবনে আতা রহমতুল্লাহ আলাইহে এই কথা বলেছিলেন, খোঁজ নিয়ে দেখেন। তারপরে মানে ওয়াসকুরুনি, হজরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, যাকে বলা হয় খলিফা না ঠিক, তিনি বাদশাহ জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়ে কীভাবে তিনি সত্য কথা বলতেন। তো সেই অর্থে রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তির কারণ হলো চাটুকারিতা। এবং এই যে চাটুকারিতার আর একটা অসাধারণ উদাহরণ আছে, যে বই থেকে আমি এটা পড়েছি, সেটা হলো দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বাই জওহরলাল নেহেরু। তিনি এই কাহিনীটি বর্ণনা করেছেন। সেই কাহিনীটি হলো যে উত্তর ভারত বা আর্যাবর্তের যে সম্রাট, যাকে বলা হয় দ্য কিং অফ থানেশ্বর, সেই কিং অফ থানেশ্বর হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের সে বিখ্যাত হর্ষচরিত এখনও ইতিহাসের একটা বিরাট উপাখ্যান। এবং এটা কিন্তু অনেক আগের, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাজত্ব করতেন মদিনাতে, ঠিক সেই সময়ে এই ভারতবর্ষের কাহিনী। তখন এই বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে উত্তর ভারত, মানে বিরাট অংশ, উত্তর ভারত মানে দিল্লি সহ, দিল্লি, থানেশ্বর, এই অঞ্চল সহ যে রাজত্ব যিনি করতেন তিনি হর্ষবর্ধন। আর এই হর্ষবর্ধনের সময়টিতেই সেই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং তার সভাকবি তখনকার দুনিয়াতে সবচেয়ে নামকরা কবি। এবং এখন মহাকালে আপনি যদি 1000 বছর, 1500 বছরের বা 2000 বছরের সবচেয়ে নামকরা যে কবি সাহিত্যিক আছেন তার মধ্যে 4-5 জন ব্যক্তি যদি আপনি